Good afternoon, everyone. আমি বিশ্বনাথ কর্মকার, ড্রাফটসম্যান সিভিল ইন্সট্রাক্টর ফ্রম গভর্নমেন্ট আইটি ইনপুট রানিং আন্ডার পিটিপি থেকে আজকে আবার আমি উপস্থিত হয়েছি। গতকাল যে টপিকটি পড়ানো হয়েছিল বিল্ডিং প্ল্যানিং অ্যান্ড ওরিয়েন্টেশন, তো গতকাল যতদূর কী হয়েছিল আজকে তার পর থেকে আমরা আবার জানতে শুরু করবো, জানবো যে বিষয়গুলো কী আছে। তো আজকে যে বিষয় নিয়ে জানবো সেটা হচ্ছে গ্রুপিং। এর আগে আমরা যে বিষয় নিয়ে জেনেছিলাম সেটা হচ্ছে রুমিনেস, তারপরে তার আগে ছিল ফার্নিচার রিকোয়ারমেন্ট, তার আগে ছিল হচ্ছে প্রাইভেসি, যার মধ্যে ছিল এক্সটার্নাল প্রাইভেসি, ইন্টারনাল প্রাইভেসি, তার আগে ছিল হচ্ছে প্রসপেক্ট আর অ্যাসপেক্ট। আর বিল্ডিং প্ল্যানিং কী জিনিস, প্ল্যান কী জিনিস, এই সংক্রান্ত আমরা জেনেছিলাম তার ইন্ট্রোডাকশন। তো আজকে গ্রুপিং থেকে শুরু করা যাক। কী বলছে এখানে দেখে নেওয়া যাক। গ্রুপিং ইজ দ্য প্ল্যানিং অফ টু অর মোর রিলেটেড রুমস ইন প্রক্সিমিটি অফ ইচ, minimizes the length of circulation and at the same time improve the comfort, privacy and convenience of the inmates of the house. তো এইটার বিষয়বস্তু মেন যেটা বলতে চাইছে যে দুটো বা তার বেশি রুম একসঙ্গে যখন আমরা প্ল্যানিং করছি, তো ওই রুমগুলোকে একে অপরের আশেপাশে কীভাবে তাদেরকে আমরা প্ল্যানের মধ্যে বসাবো, যাতে করে আমাদের লেন্থ অফ সার্কুলেশনটা আমরা ঠিক মতন পেয়ে থাকি, একটা রুমের সঙ্গে আরেকটা রুমে যাতায়াতের জন্যে যাতে খুব বেশি সময় না প্রয়োজন পড়ে, আর ঠিক সেই মুহূর্তে একই সময়তে ওই রুমের মধ্যে কিংবা বাড়িতে যারা বসবাস করবে, যারা অকুপেন্ট থাকবে, তাদের যেন কমফোর্ট বজায় থাকে, তারা যেন প্রাইভেসি মেনটেন করতে পারে আর তাদের যেন সুবিধে হয়। এখানে কি বলছে, গ্রুপিং ভ্যারিজ অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ এ বিল্ডিং। বিভিন্ন রকমের বিল্ডিং হয়, তো সেই বিভিন্ন রকম বিল্ডিংয়ে বিভিন্ন টাইপের গ্রুপিং করা হয়। অল পাবলিক বিল্ডিং শুড বি ডিজাইন টেকিং ইন্টু কনসিডারেশন দ্য মুভমেন্ট অফ পার্সনস ফ্রম ওয়ান ইউনিট টু অ্যানাদার উইদাউট কজিং ডিস্টারবেন্স টু দ্য আদার ইউনিট। তো অ্যাকচুয়ালি বিষয়টা কী হচ্ছে যে বিভিন্ন রকম বিল্ডিং তো বিভিন্ন রকম গ্রুপিং। তো পাবলিক বিল্ডিংয়ে গিয়ে দেখা যায়, তো পাবলিক বিল্ডিং ডিজাইনিংটা এইভাবে করা হয়, সেটাকে বিবেচনার মধ্যে রাখা হয় গ্রুপিংটা, যে মানুষজন যখন মুভ করবে, যখন যাতায়াত করবে, তো সেই ক্ষেত্রে একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে যেন খুব ইজিলি যাতায়াত করতে পারে, কিন্তু অন্যান্য যে ইউনিটগুলো থাকবে তাদের যেন কোনো অসুবিধা না হয়। দি শেপ অফ এ বিল্ডিং ডিপেন্ডস আপন গ্রুপিং অফ ভেরিয়াস ইন্ডিভিজুয়াল ইউনিটস। বিল্ডিংয়ের যে শেপটা হবে সেইটা নির্ভর করছে কার উপরে, যে বিভিন্ন ইউনিটগুলোকে আমরা কিভাবে গ্রুপিং করছি। এখানে কিছু পয়েন্টের বিষয়ে বলা আছে। দি ফলোয়িং পয়েন্টস আর টু বি কনসিডার্ড হোয়াইল প্ল্যানিং রেসিডেন্সিয়াল বিল্ডিং। রেসিডেন্সিয়াল বিল্ডিং যখন প্ল্যানিং করা হয়, যখন পরিকল্পনা করা হয়, তখন কোন কোন কেন্দ্রবিন্দুগুলো, বিষয়গুলোকে আমাদেরকে বিবেচনার মধ্যে রাখতে হবে, সেই বিষয় নিয়ে এখানে বলা আছে। তো জেনে নেওয়া যাক। দি ডাইনিং রুম ক্লোজ টু দ্য কিচেন permits an easy serving of dishes in the desirable state, that is hot or cold. Further, the odors and smoke of kitchen are kept off from other rooms, bed and drawing rooms in particular. ডাইনিং রুম অবশ্যই সবসময় কিচেনের ক্লোজ হওয়া দরকার। কারণটা কি, কারণ কিচেন থেকে আমরা গরম খাবার বা ঠান্ডা খাবার যেরকমই খাবারের আমাদের প্রয়োজন হোক না কেন, সেই যে ডিশটা যাতে খুব তাড়াতাড়ি ওটা আমরা সার্ভ করতে পারি ডাইনিং টেবিলের ওপরে, সেই জন্য ডাইনিং আর কিচেন দুটো সবসময় কাছে থাকা দরকার। ঠিক সেই সঙ্গে এটাকেও বিবেচনা রাখতে হবে যে কিচেন থেকে যে ধোঁয়া বা খাবারের যে গন্ধ, সেইটা অন্যান্য রুমের জন্য খুব ইজিলি ছড়িয়ে না পড়ে, বেডরুম বা আদার ড্রয়িং রুম থেকে যেন এটাকে দূরে রাখা যায়, সেই ধোঁয়া, সেই কোনো গন্ধ কিছু জিনিস হোক। দি বেডরুম, টয়লেট অ্যান্ড ড্রেসিং রুম মে বি গ্রুপ টুগেদার ফর বেটার প্রাইভেসি। প্রাইভেসি মেনটেন করবার জন্য অবশ্যই বেডরুম, টয়লেট, ড্রেসিং রুম, ল্যাবরেটরি এগুলোকে সবসময় একসঙ্গে গ্রুপিং করা হয়। দি বাথরুম অ্যান্ড ওয়াটার ক্লোজেট শুড বি নিয়ারার টু ইচ আদার। বাথরুম আর ওয়াটার ক্লোজেট এগুলো সবসময় একে অপরের সঙ্গে যেন কাছাকাছি থাকে, কারণ এই দুটোকে নিয়ে একসঙ্গে গ্রুপিং করা হয়। দিস সেভস দ্য লেন্থ অফ ওয়াটার সাপ্লাই পাইপ। এর ফলে সুবিধা কী হবে, ওয়াটার সাপ্লাই পাইপ, তার পাইপ যখন ইনস্টলেশন করা হবে, তো তার যে লেন্থ, সে লেন্থে ঘাটতি আসবে, লেন্থটা রিডিউস হবে। এর ফলে কী হবে, পাইপের কস্ট আমরা সেভ করতে পারবো। এর সঙ্গে পাশাপাশি কী আছে, বিসাইড দিস টু রুমস রিকোয়ার ওয়াটার অ্যান্ড স্টোরেজ ভেসেলস ওয়েন দ্য সাপ্লাই ইজ ইন্টারমিটেন্ট। এইবারে বাই চান্স কোনো কারণে যদি সাপ্লাইটা কমে গেল, সাপ্লাই যদি হয় সকালে এলো বা বিকেলে এলো বা একদিন পরে এলো, তো সেই ক্ষেত্রে এক্সট্রা করে জল স্টোরেজ করতে হয়।
এই দুটো রুমের জন্য জল স্টোরেজ আলাদা করে দরকার পড়ে, যেটা আমরা জলের ভেসেলে ভরে ভরে রাখতে পারবো। দে অলসো কালেক্ট ওয়েস্ট ওয়াটার ব্লেন্ডেড উইথ দ্য বডি ওয়েস্ট হুজ ডিসপোজাল ইজ টু বি ডান ইন এ হাইজেনিক ম্যানার। তার সঙ্গে আর কি বলা হচ্ছে যে এক্সট্রা করে তো জল আমাদের প্রয়োজন পড়ছেই বাথরুম আর ওয়াটার ক্লোজের জন্য, তার সঙ্গে মানে অ্যাকচুয়ালি বলতে যাওয়া হচ্ছে যে তার সকালের যে কাজকর্ম, যেটা অ্যাকচুয়ালি বাথরুমে স্নান করা বা বাথরুম যাওয়া, তো সেই ক্ষেত্রে ওই যে জলটা, সেই জলটা তো ডিসপোজ করতে হবে। তো সেই জলটাকে যেন একটা হাইজেনিক স্বাস্থ্যকর ম্যানার অনুযায়ী সেটাকে যেন ডিসপোজ করা যায়। দে আর সেট টু বি প্রোভাইডেড উইথ ডোরস অফ 650 millimeter to 750 millimeter in size and of single shutter। বাথরুম আর ওয়াটার ক্লোজেটের যে দরজাগুলো দেওয়া হয় সেগুলো 750 মিলিমিটার থেকে 650 মিলিমিটার থেকে 750 মিলিমিটারের সাইজের হয়, কারণ তো হাইট তো সেমই থাকবে, কারণ লিন্টেল হাইটের যে হাইট উইন্ডো ডোর আদার্স রুমে বসবে সেই সেম হাইটই থাকবে, কিন্তু ওদের যে চওড়াটা কমিয়ে দেওয়া হয়। আর সিঙ্গেল শাটার থাকে, কারণ প্রাইভেসি মেনটেন করবার জন্য। The lower half of the shutter is to be protected against spillage of water which causes severe damage to the shutter। এইবারে সেই শাটার যদি কাঠের হয় বা যদি লোহার হয়, কাঠের হলে ওটাতে পছন্দ ধরবে, লোহার হলে ওটাতে মানে করোশন হবে, মরচে লাগবে। তো সেই জন্যে শাটারের নিচের হাফটাকে কী করতে হয়, ওটাকে প্রোটেকশন দেওয়া দরকার, কারণ বাথরুমে ওয়াটার ক্লোজেটে জল নিচে পড়ার পর সেটা দরজাতে লাগবে। তো সেই ক্ষেত্রে যাতে দরজাকে বাঁচানো যায়, এখানে লেখাই আছে যে উডেন শাটার্স আর ডিকেড পছন্দ ধরবে অ্যান্ড স্টিল শাটার্স আর কররেড মরচে পড়ে যাবে ডিউ টু অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং, কারণ কি কখনো ভিজবে কখনো নিজের থেকে শুকোবে, তো এই জন্য কী হবে ওগুলো খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। বাথ ওয়াটার ক্লোজেট অ্যান্ড বাথরুম শুড বি প্রোভাইডেড উইথ এ ভেন্টিলেটর অ্যাট এ হাইট অফ 1.8 মিটার অ্যাবাভ দ্য ফ্লোর লেভেল টু অ্যান আউটার ওয়াল। বাইরের দিকের যে দেওয়াল থাকবে সে বাইরের দিকের দেওয়ালে ফ্লোর লেভেল থেকে ওপরে 1.8 মিটার অ্যাবাভ হাইটে ভেন্টিলেটর দেওয়া দরকার, কারণ সেক্ষেত্রে কী হবে, কারণ মানে ব্যাড অর্ডার সেগুলো বাইরে বেরিয়ে যাবে, আর তার সঙ্গে কি প্রাইভেসিটা মেনটেন থাকবে আর ফ্রি এয়ার পাস করতে পারবে। When the number of inmates is less than 5, it is desirable to each have a bath cum water closet, but when the number exceeds 5, it is better to have two separate units provided side by side। একটা কোনো বাড়ির মধ্যে যদি 5 জনের কম মেম্বার হয়, তো সেই ক্ষেত্রে ওয়াটার ক্লোজেট আর বাথরুম এই দুটোকে একটা মানে বিল্ডিংয়ের মধ্যে রাখা যায়। বিল্ডিং মানে অ্যাকচুয়ালি কি, মানে একটা ইউনিটকে দুটো ইউনিটকে মিলে একটা ইউনিট করা হয়, পাশাপাশি থাকবে বাথরুম আর ওয়াটার ক্লোজেট, মানে স্নান আর বাদবাকি কাজ ওইখানে করা যাবে। কিন্তু যদি 5 জনের বেশি থাকে তো সেই ক্ষেত্রে এটা দরকার, তখন হচ্ছে দুটোকে আলাদা সাইড বাই সাইড দুটো আলাদা ইউনিটে সেটাকে রাখতে হবে। এরপরে বলছে কিচেন শুড বি নিয়ারার টু দ্য ব্যাকইয়ার্ড অ্যান্ড দ্য ডোরস অ্যান্ড উইন্ডোজ আর সো লোকেটেড দ্যাট দ্য হাউস ওয়াইফ ক্যান হ্যাভ এ ফ্রি আনঅবস্ট্রাক্টেড সাইট অফ দ্য চিলড্রেন প্লেয়িং ইন দ্য ওপেন স্পেস অর ইন দ্য ড্রয়িং রুম। কিচেন রান্নাঘর, ব্যাকইয়ার্ড মানে পেছনের যে উদ্যান, পেছনের যে উঠোন থাকবে তার কাছাকাছি থাকা দরকার, এবং দরজা এবং জানালাগুলো এরমভাবে তাকে স্থান দিতে হবে যাতে ঘরের যে মহিলা, যে ঘরের যে বউ হাউসওয়াইফ থাকবেন, তো তিনি যাতে মানে দেখতে পান যে তাদের যে বাচ্চা, ওনার যে বাচ্চা রয়েছে সেই বাচ্চাগুলো ওপেন স্পেসে যে খেলাধুলা করছে সেটা যেন উনি ভালো মতন দেখতে পান, কিংবা ড্রয়িং রুমে যদি খেলাধুলা করে সেটাও যেন ভালো মতন দেখতে পান। ওইটা কীরকম করে থাকা দরকার, ওটা হচ্ছে ফ্রি আনঅবস্ট্রাক্টেড সাইড, যেন ওই সাইডে যেন কোনো বাধা না পড়ে দেখার সময়। If more than one bedroom is provided, they should have an easy access to the drawing and dining room। একটার বেসিক যদি বেডরুম প্রোভাইড করা হচ্ছে তো সেই ক্ষেত্রে ড্রয়িং আর ডাইনিং রুমে যেন ইজিলি অ্যাক্সেস যেন করতে পারে, যেন গমন করতে পারে। স্টেয়ার কেস শুড বি সেন্ট্রালি লোকেটেড অ্যান্ড ইজিলি অ্যাক্সেসেবল ফ্রম অল দ্য রুমস। প্রতিটা রুম থেকে সিঁড়ি যেন অ্যাক্সেস করা যায়, সিঁড়ি ঘর যেন মধ্যেখানে অবস্থিত হয় একটা বিল্ডিংয়ে। দি ওয়াটার ক্লোজেট শুড বি অ্যাওয়ে ফ্রম ডাইনিং রুম অ্যান্ড দিস ইজ মেনলি টু গেট প্রাইভেসি অফ সাউন্ড অ্যান্ড দি সাইকোলজিক্যাল ফিলিং অফ বিং অ্যাওয়ে ফ্রম দ্য ইনস্যানিটারি প্লেস। ওয়াটার ক্লোজেটটা সেটা সবসময় ডাইনিং রুম থেকে দূরে থাকা দরকার। এর কারণ হচ্ছে কি, যে সাউন্ডের প্রাইভেসি ওইখানে প্রচণ্ড পরিমাণে দরকার, তার সঙ্গে কি একটা মানে মস্তিষ্কে তো একটা ফিলিং, একটা অনুভব এইটাতে আসবে যে ইনস্যানিটারি প্লেস থেকে যেন ওটা দূরে রয়েছে।
যেন নিজেকে যেন দূরে রাখা যায়, এই একটা মনস্তত্ত্বের ফিলিং, একটা এখানে অনুভব, এটা তখন ব্রেনে কাজ করে যে ইনসেনিটারি প্লেস থেকে যেন নিজেকে আমি দূরে সরিয়ে রাখতে পেরেছি, যে আর কি ওয়াটার ক্লোজেটটা ব্যবহার করছি। আর ওয়াটার ক্লোজেট সবসময় ডাইনিং রুম থেকে দূরে থাকবে, যেহেতু এখানে সাউন্ডের প্রাইভেসি প্রচণ্ড পরিমাণে দরকার, তার সঙ্গে সাইটেরও প্রাইভেসি দরকার আছে। তো এই যে পয়েন্টগুলো পড়লাম, এই পয়েন্টটা হচ্ছে গ্রুপিং। এরপরের যে পয়েন্ট আছে সেটা হচ্ছে সার্কুলেশন। সার্কুলেশন কী বলছে? সার্কুলেশন ইজ দ্য অ্যাক্সেস ইনটু অর আউট অফ এ রুম। It is the internal movement inside a building and the area earmarked for it. It is the space used for getting comfortable communication from one room to another or from one floor to another. সার্কুলেশন হচ্ছে কি, যে একটা রুম থেকে আরেকটা রুম যে আমরা যাব, যে আমরা গমন করব, সেটা কি বলা হচ্ছে সার্কুলেশন করা। তো এটা ইন্টারনাল মুভমেন্টও হতে পারে, যেটা বিল্ডিংয়ের ভেতরে মুভমেন্ট যদি আমরা করি একটা রুম থেকে আরেকটা রুম, আবার বাইরের কোনো মুভমেন্টও হতে পারে, যে এরিয়াটা আমাদের থাকবে প্লট বা সাইট এরিয়া, যে কিংবা বিল্ডিং বানানোর পর যে এরিয়াটা থাকবে সেটা যেন আমরা ইউজ করতে পারি। তো এইটা স্পেসটা দেওয়া হচ্ছে, ব্যবহারটা কি, যাতে কমফোর্টেবল, আরামদায়ক, যাতে আমাদের কমিউনিকেট আমরা করতে পারি, কমিউনিকেশন যাতে হয় একটা রুম থেকে আরেকটা রুমে, কিংবা একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে, একটা তল থেকে আরেকটা তলে। The position of doors indicates the area of circulation, which in turn controls privacy, comfort and convenience. ডোরের পজিশনগুলো এরমভাবে দিতে হবে, যেটা সেটা কি ইন্ডিকেট করবে, মানে সার্কুলেশনের যে এরিয়াটা সেটা যাতে আমরা বেশি পাই, তার সঙ্গে প্রাইভেসি যেন আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কমফোর্ট জোনে যেন আমরা থাকি, আর যেন আমাদের সুবিধা আমরা লাভ করতে পারি। সার্কুলেশন ইনসাইড এ হাউস শুড বি সিম্পল, সিস্টেমেটিক অ্যান্ড শর্ট। বাড়ির ভেতরে যে সার্কুলেশনটা হবে সেটা অবশ্যই যেন খুব সাধারণ হয়, নিয়মমাফিক হয়, আর যেন খুব ছোট হয়। দি সিকোয়েন্সিয়াল অপারেশনস লাইক দ্য মুভমেন্টস ফ্রম কিচেন টু ডাইনিং অ্যান্ড দ্য টয়লেট কন্ট্রোল দ্য প্রভিশনস ফর সার্কুলেশন। এবার সিকোয়েন্সিয়াল যে অপারেশনসগুলো, মানে ক্রম অনুসারে যে অপারেশনস, যেরকম কি যে কিচেন থেকে ডাইনিংয়ে যাওয়া, কিংবা ডাইনিং থেকে তারপরে টয়লেটে যাওয়া, তো এই জিনিসগুলো কী করে কন্ট্রোল করা যাবে, এটা হচ্ছে সার্কুলেশনের মাধ্যমে। সার্কুলেশনের জন্য যে বিধান আছে বিল্ডিং ইনফরমেশন মডেলিং বা ন্যাশনাল বিল্ডিং কোডে, তো সেগুলোকে মেনে করে বিল্ডিং প্ল্যানিংটা বানাতে হবে। সার্কুলেশন এরিয়া শুড বি স্ট্রেট, সোজা হবে, শর্ট, ছোট হবে, ব্রাইট, যেন উজ্জ্বল, মানে যেন লাইটেড থাকে, যেন অন্ধকারের মধ্যে না থাকে, বোথ ডে অ্যান্ড নাইটে যেন ওইটাতে ব্রাইট থাকে, যেন লাইট পৌঁছয়, আর নাইটের সময় তো যেন অবশ্যই ওখানে লাইটিং সিস্টেম লাগাতে হবে, আর তার সঙ্গে যেন একটা ওয়েল ভেন্টিলেটেড থাকে। সার্কুলেশন শুড নাইদার অ্যাফেক্ট দ্য প্রাইভেসি অফ এ রুম নর ইন্টারফেয়ার উইথ ইউটিলিটি স্পেস। কোনো রুমের প্রাইভেসির সঙ্গে প্রাইভেসিকে যেন প্রভাব না পড়ে সার্কুলেশনের কারণে, এটা আগে ধ্যান রাখা দরকার। তার সঙ্গে ইউটিলিটি স্পেস, যে স্পেসটাতে হয়তো আমরা কোনো কিছু জিনিস ব্যবহার করব, সেটাকে হয়তো কোনো কাজে লাগাবো, বাড়ির মধ্যেখানে কোনো স্পেস, সেই স্পেসের মধ্যেও যেন সার্কুলেশন কোনোভাবে ইন্টারফিয়ার না করে। সার্কুলেশন ইন এ বিল্ডিং ইজ অফ টু টাইপ। দু ধরনের সার্কুলেশন মেনলি একটা বিল্ডিংয়ে দেখা যায়, একটা হচ্ছে হরাইজন্টাল সার্কুলেশন, একটা হচ্ছে ভার্টিক্যাল সার্কুলেশন। When the circulation is within the same floor, it is called horizontal circulation, and when it is between different floors, it is called vertical circulation. তার মানে কি, একটা সেম ফ্লোরেই যখন আমরা সার্কুলেট করছি, তো সেটাকে বলা হচ্ছে হরাইজন্টাল সার্কুলেশন। এবার একটা ফ্লোর থেকে যখন একটা ফ্লোরে যদি আমরা মুভ করি, তো সেটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল সার্কুলেশন। তো সেটা কীভাবে সম্ভব? লিফট, র্যাম্প, স্টেয়ার, এক্সেলেটার, এগুলোর মাধ্যমে, এগুলো সবই হয়ে গেলো ভার্টিক্যাল সার্কুলেশনের এক্সাম্পল। হরাইজন্টাল সার্কুলেশন কী বলছে? Horizontal circulation within a building is facilitated by verandas, corridors, halls and lobby. Horizontal সার্কুলেশনটা যেটা আমরা অ্যাক্সেস করি, সেটা কীভাবে সম্ভব? সেটা সম্ভব হচ্ছে একমাত্র যদি রুমে বারান্দা থাকছে, যদি করিডোর থাকছে, যদি হল থাকছে, যদি লবি থাকছে, তাহলে এগুলো ওপর দিয়ে মুভমেন্ট করলে তাহলে কিন্তু আমরা একটা রুম থেকে একটা রুমে আমরা পৌঁছতে পারবো, বা একটা ইউনিট থেকে আমরা একটা ইউনিটের সেম ফ্লোরে পৌঁছতে পারবো। এবারে যদি প্যাসেজ থাকে কোনো বিল্ডিংয়ে, তো প্যাসেজটা যেন ন্যারো না হয়, যেন খুব সরু না হয়। প্যাসেজেস শুড নেভার বি ন্যারো, ডার্ক, জিগজ্যাগ অর উইন্ডিং। দে শুড বি ফ্রি ফ্রম অবস্ট্রাকশনস। প্রথম কথা, যদি প্যাসেজ যতটা সম্ভব না থাকাই ভালো। যদি কোনো কারণে প্ল্যানে যদি প্যাসেজ বেরোচ্ছি, তো সেইখানে সেটা যেন ন্যারো না হয়, অন্ধকার ডার্ক যেন না থাকে, জিগজ্যাগভাবে যেন না থাকে, আর খুব যেন হাওয়া বাতাস যেন ওটা ক্লোজ না করে, মানে প্রচণ্ড পরিমাণে উইন্ডিং যদি হয়ে যায় তাহলে অসুবিধা হয়, আর যেন কোনো বাধা না থাকে। Window shutters should never flung open into the passages, particularly when people are passing over.
যে এবারে প্যাসেজের পাশে যদি কোনো রুম থাকছে, সেই রুমের দরজা জানালা থাকবে, তো সেই দরজা জানালা যখন ওটাকে নিক্ষেপ করা হবে, যখন ওটা খোলা হবে, তো তার যে শাটারগুলো যেন প্যাসেজের দিকে না থাকে। কারণ যদি প্যাসেজের দিকে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে প্যাসেজ দিয়ে যদি কেউ যাওয়া আসা করে, তাহলে তাদের গায়ে লাগবে, তাদের সঙ্গে ধাক্কা হয়ে যাওয়ার চান্স আছে, কোনো ইঞ্জুরি বা কোনো মাইনর একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। নো স্টেশনারি অবজেক্ট ইজ টু বি সিচুয়েটেড অন এ করিডোর অর বারান্দা। বারান্দা কিংবা করিডোরে কখনোই কোনো স্টেশনারি অবজেক্টকে রাখা উচিত নয়। যেরকম হয়তো গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে সাপোজ, তো সেই সিলিন্ডারটাকে আমরা কোথায় রাখবো, রেখে দিলাম বারান্দা বা করিডোরে। এবার কোনো ক্ষেত্রে কোনো মানুষজন যদি তারা তো ঘরে আছেন, তারা যদি মুভমেন্ট করতে গিয়ে যদি তাদের পায়ে লাগে, তাহলে সেক্ষেত্রে কোনো ইঞ্জুরি বা মাইনর অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। তো এই হরাইজন্টাল সার্কুলেশনের এরিয়াটা কত হওয়া দরকার? এরিয়া অফ দ্য হরাইজন্টাল সার্কুলেশন মে কনস্টিটিউট অ্যাবাউট 20% to 25% অফ দ্য টোটাল প্ল্যান এরিয়া অফ এ রেসিডেন্সিয়াল বিল্ডিং। একটা যে টোটাল রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে থাকে, সেই টোটাল রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের টোটাল যে প্ল্যান এরিয়া, তার 20% থেকে 25% থাকার কথা কি হরাইজন্টাল সার্কুলেশন। তো এইটা কীভাবে করা হয়? সার্কুলেশন এরিয়া ডিভাইডেড বাই ইউটিলিটি এরিয়া। ইউটিলিটি এরিয়াটা কোনটা? এখানে প্ল্যান এরিয়াটা, টোটাল যে প্ল্যান এরিয়াটা, সেটা সমান কত হচ্ছে, রেশিও কীরকম থাকবে, 1/5 to 1/4। It may be more for public buildings where a room can be divided into two spaces, one as a useful space and the other as a circulation space. যদি পাবলিক বিল্ডিং হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে ওইখানে তো রুম আরও অনেক বড় দরকার। তো সেই ক্ষেত্রে কী করা হয়, দুটো স্পেসে ওটাকে ভাগ করে দেওয়া হয়। একটা স্পেস হচ্ছে ফর ইউটিলিটির জন্য, আরেকটা স্পেস রাখা হয় ফর সার্কুলেশনের জন্য। এরপর আসছে কি ভার্টিক্যাল সার্কুলেশন। এটা কি জিনিস বলছে? ইট ইজ দ্য মুভমেন্ট ফ্রম ওয়ান ফ্লোর টু অ্যানাদার ইন মাল্টি স্টোরিড বিল্ডিং। একতলার বেশি যদি কিছু হয়, দোতলা, তিনতলা, চারতলা, আপ টু 10 তলা, আরও অনেক বেশি 100-200 তলা যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে একটা ফ্লোর থেকে একটা ফ্লোরে যখন আমরা যাব, তো সেটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল সার্কুলেশন। ইট ইজ পসিবল বিকজ অফ স্টেয়ার্স, র্যাম্প, এলিভেটার্স অ্যান্ড এক্সেলেটার। যেটা আগেই বললাম যে সিঁড়ি, র্যাম্প মানে কি স্লোপিং স্ল্যাব, এলিভেটার মানে হচ্ছে লিফট, এক্সেলেটার মানে হচ্ছে মোবাইল স্টেয়ার্স, এগুলো যদি থাকে, তো সেই ক্ষেত্রে ভার্টিক্যাল সার্কুলেশন করতে খুবই সুবিধা হয়। স্টেয়ার্স আর কোয়াইট কমন ইন স্মল রেসিডেন্সিয়াল বিল্ডিং। সেক্ষেত্রে আর কমন যে রেসিডেন্সিয়াল বিল্ডিং থাকে, সেখানে স্টেয়ারটা খুবই কমন ব্যাপার। কিন্তু লিফট কোথায় ব্যবহার করা দরকার, লিফট কোথায় ইনস্টল করা হয়? যখন নাম্বার অফ স্টোরি মোর দেন 3, যদি 3-এর বেশি যদি মানে তালা হয়ে থাকে, মানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর বেশি যদি হয়ে গেল, কিংবা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এবার যদি কেউ থার্ড ফ্লোর করতে চায়, তখন আমাদের লিফটের প্রয়োজন পড়বে। নাম্বার অফ ইউজার্স আর মেনি অ্যাজ ইন এ পাবলিক বিল্ডিং। পাবলিক বিল্ডিংয়ে যদি ইউজার্স বাড়ছে, যদি ওখানে বেশি জনগণ একসঙ্গে আসা যাওয়া করছে, যদি কাজ হয়, তো সেই ক্ষেত্রে লিফটের খুব প্রয়োজন আছে। ওল্ড পিপল, চিলড্রেন অ্যান্ড সিক পিপল ফ্রিকুয়েন্টলি মুভ ইন অ্যান্ড আউট অ্যাজ ইন দ্য কেস অফ এ হসপিটাল। একটা হসপিটালের ক্ষেত্রে যদি বয়স্ক মানুষের ওখানে যাওয়া আসা করেন, বাচ্চারাও থাকেন, তার সঙ্গে যারা অসুস্থ তারাও থাকেন, তো তাদের জন্য লিফট অপরিহার্য, লিফট লাগবেই। লিফট কোথায় আমরা দেবো, কোথায় বসাবো, ইনস্টল কোথায় বানানো হবে, মানে কোথায় ওটাকে লাগানো হবে? লিফট ইজ টু বি প্রোভাইডেড নিয়ার টু দ্য স্টেয়ার, সবসময় সিঁড়ির কাছে, এটা মেনটেন রাখা দরকার। স্টেয়ার্স আর টু বি প্রোভাইডেড স্মুথ হ্যান্ড রেল ফর ইজি অ্যাসেন্ট অ্যান্ড ডিসেন্ট। ওঠার জন্য এবং নামার জন্য কেউ যদি সিঁড়ি ব্যবহার করছে, তাহলে সে সিঁড়িতে আমাকে হ্যান্ড রেল লাগাতেই হবে। সে হ্যান্ড রেল যেন অবশ্যই স্মুথ হয়, যেন ইজিলি ওটাকে আমরা ইউজ করতে পারি। স্টেয়ার্স আর টু বি ওয়েল ভেন্টিলেটেড বোথ ডে অ্যান্ড নাইট। দে শুড হ্যাভ এ ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সেস ফ্রম অল দ্য রুমস। যে কটা রুম থাকবে, সেই সব কটা রুম থেকে যেন স্টেয়ারকে খুব ইজিলি অ্যাক্সেস করা যায়। আর এটা সর্বদা সবসময়তে দিনে এবং রাত্রিবেলায় সব সময়তেই যেন একটা ওয়েল ভেন্টিলেট থাকে, আর যেন এখানে আলো থাকে। র্যাম্পস আর কমন ফর দ্য মুভমেন্ট অফ হেভি অবজেক্টস লাইক কার্স গোয়িং টু আপার ফ্লোরস ইন এ মাল্টি স্টোরিড বিল্ডিং। এবারে যদি কোনো মাল্টি স্টোরিড বিল্ডিং হয়, তো সেখানে আমরা দেখেছি এর আগে অনেকবার কোনো বিজ্ঞাপনে যে র্যাম্প ওখানে বানানো আছে, সে র্যাম্পের উপরে কার একদম গ্রাউন্ড ফ্লোর থেকে চলে গেল 4th ফ্লোর, 5th ফ্লোর, 6th ফ্লোর, 10th ফ্লোরে গিয়ে ওখানে উপরে পার্কিং হচ্ছে। তো র্যাম্প হচ্ছে কি একটা খুব কম ব্যাপার, যেখানে হেভি অবজেক্টকে মুভমেন্ট করার জন্য। ইভেন কি এখনও অবধি র্যাম্প আমরা কিছু কিছু রেলওয়ে স্টেশনেও দেখতে পেয়ে থাকি, যেখানে অলরেডি এগুলোকে কনস্ট্রাকশন করা হয়েছে, যেখানে আর কি যারা আর কি সিঁড়ি চড়তে পারে না, তাদের জন্য সুবিধাগুলো করা হয়েছে। এক্সেলেটার্স হ্যাভ দ্য ভার্চুস অফ বোথ স্টেয়ার্স অ্যান্ড লিফটস, বাট দে আর এ লিটল স্লো অ্যাজ কম্পেয়ার টু লিফট। এবারে এক্সেলেটারও ব্যবহার করা হয়, যেরকম কোনো মলে, শপিং মল, তো সেখানে এক্সেলেটার থাকে, মানে সেটাকে বলে চলমান সিঁড়ি, বা আমাদের মেট্রো রেল বা কোনো নর্মাল কোনো রেলওয়ে স্টেশন। তো
তো এটা কিন্তু লিফটের থেকে এদের গতিটা কিন্তু কম থাকে। কিন্তু এইটার মধ্যে কি গুণ থাকছে, থাকছে হচ্ছে এটা স্টেয়ারও থাকছে। যদি এটা বন্ধ থাকে এক্সেলেটার, তাহলে আমরা সিঁড়ির মতন এটাকে ব্যবহার করতে পারবো। আর যদি এটা মুভিং অবস্থায় থাকে, যদি ইন মোশন থাকে, তখন সেটা লিফটের আমাদের কাজ করবে। তো এটা আমরা জানলাম রিগার্ডিং সার্কুলেশন। এরপর আসছে স্যানিটেশন। It is the provision and upkeep of the various components of a house to keep the inmates cheerful and free from disease. এই স্যানিটেশন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এটা হচ্ছে যে বাড়িতে যারা বসবাস করছে তারা যেন চেয়ারফুল, আনন্দিতভাবে যারা যেন বসবাস করতে পারে, আর যেন কোনো রোগ ব্যাধি না হয়, যেন কোনো বাজে গন্ধ না থাকে। তো সেই জন্যে বিভিন্ন উপাদান এখানে ব্যবহার করা হয়। সে পুরোটাকে, যেটার কারণে কি হচ্ছে, যে ঘর থেকে আমরা দুর্গন্ধ, কোনো বর্জ্য পদার্থ আমরা দূরে সরিয়ে রাখতে পারছি। তো এই ব্যাপারটাকে বলা হচ্ছে স্যানিটেশন। তো সিভিলের মধ্যে একটা সবথেকে বড় ইম্পর্টেন্ট পার্ট আছে, যেটা সিভিলের ড্রাফটসম্যান সিভিলের সেকেন্ড ইয়ারে যেটা পড়া হয়, যেটাকে বলে স্যানিটারি ইঞ্জিনিয়ারিং। ডিপ্লোমা তো আছে, সেটা বিটেকেও আছে। তো এখানে কি বলেছে সেটা দেখে নেওয়া যায়। দি ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং স্যানিটেশন আর লাইটিং, ভেন্টিলেশন, ক্লিনলিনেস। কোন কোন মূলত বিষয়গুলো স্যানিটেশনের উপর বেশি প্রভাব পড়তে পারে? এক হচ্ছে লাইটিং, ভেন্টিলেশন আর ক্লিনলিনেস। এগুলো খুব দরকার। লাইটিং কি বলছে, ইট ক্যান বি ন্যাচারাল লাইট অ্যাজ দ্যাট অবটেন ফ্রম দ্য সান ডিউরিং দ্য ডে অর আর্টিফিশিয়াল ওয়ান অ্যাজ দ্যাট ফ্রম এ ফিলামেন্টাস বাল্ব অর ফ্লুorescent লাইট। লাইটিং কী ব্যাপার বলছে, যে ন্যাচারাল লাইট হলো একটা লাইট যেটা আমরা সূর্যের থেকে পাই দিনের বেলাতে, সূর্য উদয় থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া অবধি। এবারে যখন সন্ধ্যে রাত যখন হয়ে যায়, তখন আমাদের আর্টিফিশিয়াল লাইট ব্যবহার করতে হয়, যেরকম কি কোনো ফিলামেন্টাস বাল্ব, যে বাল্ব যেখানে ফিলামেন্ট থাকছে, বা কোনো ফ্লুorescent লাইট। তো ফ্লুorescent লাইট কি বলছে, প্রডিউসেস মোর ইলুমিনেশন পার ইউনিট অফ পাওয়ার কনজিউমড, হেন্স ইজ কুলার অ্যান্ড প্রডিউসেস এ সফার শ্যাডো। একটা ফিলামেন্টাস বাল্ব যদি 10 আওয়ার্স ব্যবহার করা হয়, সেটার থেকে যা হিট উৎপন্ন হবে, ফ্লুorescent লাইট কিন্তু তার থেকে বেশি আলো দেবে, কিন্তু ওটা হিটটা উৎপন্নটা কম হয়, কিন্তু ওর পার ইউনিট অফ পাওয়ারে ওই ইলুমিনেশন কিন্তু বেশি প্রদান করতে পারে। কিন্তু ফ্লুorescent লাইটের যে ইন্টেন্সিটি সেটা কিন্তু কুলার, মানে লাইট ইন্টেন্সিটি খুব হাই থাকে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা খুব ঠান্ডা লাইট, মানে অন্তত ফিলামেন্টাস বাল্বের থেকে, আর সফার শ্যাডো দেয়। Adequate illumination is essential in day-to-day activities to execute the task safely, comfortably and efficiently. বাড়ির মধ্যে বসে কিংবা কোনো বিল্ডিংয়ে কেউ যদি কারোর রোজ নামছে, কোনো মানুষের যে কাজগুলো করে, ডে টু ডে যে অ্যাক্টিভিটিসগুলো হয়, কাজগুলো, তো সেটা যাতে নিরাপদে, যাতে আরামদায়ক আর যাতে কার্যকারিতাভাবে যাতে ওগুলোকে করা যায়, সেই জন্য পর্যাপ্ত পরিমাণে কিন্তু আলোকসজ্জা, আলোকিত হওয়া, সেই জায়গাটা খুবই প্রয়োজন। গুড ভিজিবিলিটি ইজ এ মাস্ট ফর অ্যাক্সিডেন্ট প্রিভেনশন, comfortable watching and reading decoration to reduce fatigue, avoid confusion, present true color and for efficient security. অ্যাক্সিডেন্টকে রোধ করবার জন্যে ভালো দৃশ্যমান হওয়া কিন্তু প্রচণ্ড প্রয়োজন। গুড ভিজিবিলিটি আগে দরকার। এর ফলে কি আর কি হতে পারে, লাইটের ফলে আমরা কমফোর্টেবলি কোনো জিনিস আমরা ওয়াচ করতে পারবো, দেখতে পারবো আরামদায়কভাবে। যদি কোনো কিছু কাজ হচ্ছে, যদি কোনো ডেকোরেশন কাজ হচ্ছে বা কেউ যদি বই পড়ছে, তাহলে সেটা আরামসে পড়া যাবে। ক্লান্ত ভাব আসবে না, ফ্যাটিকনেসটা কাটিয়ে দেবে। কোনো কিছু জিনিস যদি বুঝতে না পারি, যদি কোনো অন্ধকারের কারণে, তো লাইট থাকলে সে কনফিউশনটা আমাদের দূর হবে। কোন জিনিসের কী রং, সেই কালার আমরা ট্রু কালার বুঝতে পারবো ডিউ টু দ্য প্রেজেন্স অফ লাইট। আর সিকিউরিটিটাও খুব বেটার থাকবে, নিরাপদে আমরা থাকতে পারবো, খুব কার্যকরিত হবে সিকিউরিটি ডিউ টু দ্য প্রেজেন্স অফ লাইট। এবার আসছে ডে লাইটিং। তো আমরা কি জানি যে সান ইজ দ্য সোর্স অফ লাইট, একমাত্র আমাদের পৃথিবীর যে ন্যাচারাল লাইট, সেটা সোর্স হচ্ছে সান, এছাড়া কোনো কিন্তু আর লাইট নেই। তো ডে লাইটটা কি, ডে লাইট হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইলুমিনেশন, মানে কৃত্রিমভাবে আলোকিত করা হয়, সেটাকে বলা হচ্ছে ডে লাইট। তো দেখানো যাক কী বলছে এখানে। মর্নিং সান ইজ প্লেজেন্ট অ্যান্ড হ্যাজ ভিটামিন ডি। ইট ইজ দ্য বেস্ট টনিক ফর রিকেটস, সান রেজ ইভেন ডিফিউজড কিল প্যাথোজেনিক ব্যাকটেরিয়া অ্যান্ড কিপ দ্য ভিশন ক্লিয়ার। ন্যাচারাল লাইট স্টিমুলেটস দ্য ব্লাড, দিস স্টিমুলেশন কন্ট্রোলস টিউবারকুলোসিস। সকালের যে সূর্যের আলো যেটা উদয়ের সময়, তো সেটা খুবই মনোরম থাকে, তার যে তেজ অত থাকে না, কিন্তু যত আস্তে আস্তে দিন বাড়তে থাকে, তত কি সূর্য আস্তে আস্তে গরম হতে থাকে, সূর্যের আলো রশ্মি আরও বেশি তেজ বাড়তে থাকে। তো এই মর্নিং সান খুব প্লেজেন্ট হয়, আর এটা কিন্তু ভিটামিন ডি আছে। রিকেট রোগকে সারবার জন্য মর্নিং সান কিন্তু খুবই একটা বেস্ট টনিক, একটা বেস্ট ওষুধ। ইভেন কি যে সানরেজ মধ্যে এরকম কিছু গুণাবলী রয়েছে যে এরা কী করতে পারে, প্যাথোজেনিক ব্যাকটেরিয়াকে এরা নির্মূল করতে পারে, ভিশনটা ক্লিয়ার রাখতে সাহায্য করে,
এইটা এর ভার্চুগুলো রয়েছে সানরাইজের মধ্যে। এবারে ন্যাচারাল লাইট কী করে, যে ব্লাডকে স্টিমুলেট করে, আর এই ব্লাড যদি স্টিমুলেট করতে পারে ন্যাচারাল লাইট, তাহলে টিউবারকুলোসিস নামক যে ডিজিজ রয়েছে সেখান থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব। তো এখানে কি বলছে, দ্য ইন্টেন্সিটি অফ ইলুমিনেশন ডিপেন্ডস অন, এই ইলুমিনেশনের যে প্রাবল্য সেটা নির্ভর করছে কার কার ওপরে, মানে এই আলোকিত হওয়ার যে প্রাবল্যটা। প্রথম কথা কি বলছে, ল্যাটিচিউড ম্যাক্সিমাম অন ইকুয়েটার অ্যান্ড রিডিউসেস উইথ ইনক্রিজ ইন ল্যাটিচিউড টুয়ার্ডস নর্থ। ইকুয়েটারে কিন্তু তেজ সূর্যের আলোর প্রভাব কিন্তু খুব বেশি, এটা ল্যাটিটিউড যেহেতু ইকুয়েটারটা। এরপরে যত আস্তে আস্তে ট্রপিক অফ ক্যান্সার থেকে শুরু করে যত আস্তে আস্তে নর্থের দিকে যেতে থাকবে, তত কিন্তু কি হবে, এর ইলুমিনেশন যে ইন্টেন্সিটিটা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। আর একটা কি বলছে দেখানো যাক, সেটা বলছে সোলার অল্টিটিউড। এটা কি বলছে, ইনক্রিজেস উইথ সোলার অল্টিটিউড 0 ডিগ্রি অ্যাট সানরাইজ অর সানসেট অ্যান্ড 90 ডিগ্রি অ্যাট নুন। মানে সানরাইজ বা সানসেট যখন হচ্ছে তখন তো একদম 0 ডিগ্রি থাকছে, কিন্তু যদি এটা দুপুরবেলা হয় তখন সেক্ষেত্রে কী দেখা যায় যে সূর্য একদম মাথার উপর রয়েছে, তখন সেক্ষেত্রে সোলার অল্টিটিউড কত হয়, 90 ডিগ্রি। এবার কি বলছে, স্কাই ফ্যাক্টরস ম্যাক্সিমাম হোয়েন ক্লিয়ার, লিস্ট হোয়েন ক্লাউডি। আর কি বলছে, সিজন ভেরি ব্রাইট ইন সামার অ্যান্ড লেস ব্রাইট ইন উইন্টার। তো এখানে স্কাই মূলত নিয়ে যেটা বলতে চাইছে যে ক্লিয়ার কখন, স্কাই ফ্যাক্টরটা ক্লিয়ার বলছে ম্যাক্সিমাম, আর লিস্ট যখন হচ্ছে ক্লাউডি। মানে স্কাই যদি ক্লিয়ার থাকছে তো সেই ক্ষেত্রে সূর্যের আলো পরিষ্কারভাবে পৃথিবীর ওপরে এসে পড়ে আসে, আর যদি ক্লাউডি থাকে, যদি ক্লাউডি ওয়েদার থাকে, তো সেক্ষেত্রে কি সূর্যের আলো প্রবেশ করতে পারে না। এবারে সিজনে নিয়ে কী বলছে, গ্রীষ্মকালে কিন্তু সূর্যের আলো প্রচণ্ড উজ্জ্বল থাকে, কিন্তু উইন্টারে কি হয়, এর উজ্জ্বলতা একটু কম থাকে, লেস ব্রাইট হয়। এরপরে আসছে কি, যে ওরিয়েন্টেশন অফ উইন্ডোজ, যে উইন্ডোজ ডোরস এগুলো কোন দিকে কোন দিশাতে আমরা এটা বসাবো, তো সেটার বিষয়ে এখানে বলা রয়েছে। এ কোন প্রেক্ষিতে এটা বলা রয়েছে, যেটা হচ্ছে রিগার্ডিং লাইটিংয়ের জন্য। ট্রান্সমিশন ফ্যাক্টর ইনভার্সলি প্রপোর্শনাল টু শিল্ডিং অফ লাইট বিকজ অফ দ্য ট্রিজ, ডার্ক কালার্ড গ্লাসেস অফ ডোরস, উইন্ডোজ অ্যান্ড ভেন্টিলেটার্স। তো ট্রান্সমিশন ফ্যাক্টর বলতে কোন জিনিসটা বোঝাচ্ছে, এটা হচ্ছে কি, যে ইনভার্সলি প্রপোর্শনাল কার সঙ্গে, শিল্ডিং অফ লাইট, বিকজ কি, কারণ ট্রিজ, এবারে গাছ, কোনো দরজা কিংবা জানালাতে কোনো ডার্ক কালারের গ্লাস, উইন্ডো আর ভেন্টিলেটার্স এগুলো যদি থাকছে, তো সেইটার ভেতর দিয়ে সেইটা থ্রু কোনো লাইট ভালোভাবে এসে পৌঁছবেও না, ট্রান্সমিট হবে না, আর কোনো লাইট বাইরের দিকে বেরোবে না, সেটাও ট্রান্সমিট হবে না। তো সেই জন্য এটা কি ইনভার্সলি প্রপোর্শনাল। একটা যদি কালার্ড গ্লাস থাকে, ডিপ কালার গ্লাস কিংবা যদি গ্রাউন্ডেড গ্লাস থাকে, তো সেই ক্ষেত্রে সেইটা থ্রু কিন্তু বাইরে থেকে আলো কিন্তু ভেতরে ভালো করে এসে পৌঁছবে না, কিন্তু যদি গ্লাসটা পুরো ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আলো ঠিক মতন প্রবেশ করতে পারবে। তো সেই জন্য এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, এই জন্য এটাকে কী বলা হচ্ছে, ট্রান্সমিশন ফ্যাক্টর। এবার হচ্ছে রিফ্লেকশন ফ্যাক্টর। তো রিফ্লেক্ট কোথা কোথা থেকে লাইট করতে পারবে, এক হচ্ছে ওয়াল, এক হচ্ছে সিলিং, আর একটা ফ্লোরিং ইন হোয়াইট কালার offers 100% reflection and black color 0% reflection। দেওয়াল, সিলিং, ফ্লোর এগুলোর যদি কালার যদি আমরা হোয়াইট রাখি, তো হোয়াইট মিন্স কি, হোয়াইট মিন্স হচ্ছে যে মিক্সিং অফ অল কালার, আর ব্ল্যাক মানে কি, যে অ্যাবসেন্স অফ অল কালার। কিন্তু আমরা কি জানি যে হোয়াইট ব্ল্যাককে আমরা দুটো কালার হিসাবে ইউজ করি, কিন্তু হোয়াইট থেকে কিন্তু ভিজিওর পাওয়া যায়, আর ব্ল্যাক মানে কি, যেখানে কোনো কিছুর স্থান নেই, কোনো কালারই নেই। তো অ্যাকচুয়ালি যদি সাদা থাকে ওয়াল, সিলিং, ফ্লোরিং, তাহলে সেক্ষেত্রে রিফ্লেকশন ফ্যাক্টর থাকবে 100%, মানে যতটা আলো পড়বে অতটাই আলো প্রতিফলন হবে। কিন্তু যদি ব্ল্যাক থাকে তাহলে রিফ্লেকশন কিন্তু কিচ্ছু হবে না, পুরোটাও শোষণ করে নেবে, 0% রিফ্লেকশন থাকবে। ডে লাইট ফ্যাক্টর কী বলছে, ডে লাইট ফ্যাক্টর মানে বলছে যে ইনসিডেন্টাল লাইট প্লাস রিফ্লেক্টেড লাইট, 1% ডে লাইট ফ্যাক্টর সমান হচ্ছে 80 লাক্স, এটা হচ্ছে একটা ইউনিট। তো ডে লাইট ফ্যাক্টর বলতে যেটা বোঝাচ্ছে, যে ইনসিডেন্টাল লাইট মানে কি, যে লাইটটা এসে পড়ে কোনো একটা অবজেক্টের ওপরে আঘাত করছে, কোনো অবজেক্টের সারফেসে এসে পড়ে সে স্ট্রাইক করছে, তো সেটাকে বলা হচ্ছে ইনসিডেন্টাল লাইট। এবারে সেইটা যখন স্ট্রাইক করলো, এবারে সেই অবজেক্ট থেকে তো কিছুটা পরিমাণ হলেও, যদি এটা ব্ল্যাক না হয়, যদি হোয়াইট কিংবা যদি অন্য কোনো কালার থাকে, তো সেই ক্ষেত্রে সেখান থেকে কিছু লাইট রিফ্লেকশন করবে, আর যদি ব্ল্যাক হয় তাহলে সেটা পুরোপুরি শোষণ করে নেবে। তো এই দুটোকে মিলি করে হয় কি, ডে লাইট ফ্যাক্টর হয়। তো 1% ডে লাইট ফ্যাক্টরকে কী বলা হয়, 80 লাক্স বা লুমেন্স বলা হচ্ছে এখানে।
এবারে দেখা যাক কী বলছে, ফোকাসড অর কনসেন্ট্রেটেড লাইট মে বি রিকোয়ার্ড ফর সাম জবস লাইক রিডিং, writing, whereas the light spread uniformly is needed for various other occupations. রুমের মধ্যে বসে কেউ যদি কোনো পড়াশোনা করছে কিংবা কোনো কিছু লেখালেখি করছে কিংবা কোনো কাজ করছে, পার্টিকুলারলি একটা কাজ, গোটা রুমে কোনো কাজ নেই, তখন সেই ক্ষেত্রে আমাদের যে টেবিল ল্যাম্প থাকে বা ইউএসবি দিয়ে যে লাইট থাকে, তো সেগুলো কি বলে, সেগুলো ফোকাস লাইট বা কনসেন্ট্রেটেড লাইট, সেই লাইটের খুব বেশি প্রয়োজন পড়ে। কিন্তু টোটাল রুমের মধ্যে বসে যদি কেউ হয়তো কোনো কাজ করে, সাপোজ কেউ হয়তো কোনো পর্দা মানে পর্দাতে কোনো কাজ চলছে, কার্টেন হয়তো ওখানে লাগানো হবে, হ্যাঙ্গিং করানো হবে, কিংবা রুমে হয়তো পেন্ট হচ্ছে কিংবা কোনো কিছু সাপোজ, তো সেক্ষেত্রে কিন্তু যে লাইটটা দরকার সেটা যাতে ইউনিফর্মভাবে সমানভাবে যাতে গোটা রুমে ছড়িয়ে পড়ে সেরকম লাইটের কিন্তু প্রয়োজন পড়ে। হচ্ছে কি ডিফিউজ লাইট। Diffuse light is preferred to direct light. Light more than from one source preferred to that from a single source. একটা সিঙ্গেল সোর্স থেকে লাইট থেকে বেশি প্রেফার কি করা হয়, যদি অনেকগুলো সোর্স, একটার বেশি সোর্স থেকে যদি লাইট আসে। তো এখানে ডিফিউজ লাইট বলতে কোনটা পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে কি ডিরেক্ট লাইট, যাতে সরাসরি যাতে লাইটটা আসে, মানে একটা সোর্স থেকে রিফ্লেক্ট করে একটা লাইট সেরকম না, একটার বেশি সোর্স থেকে যাতে লাইট সরাসরি ডাইরেক্টলি আসে। এরপরে কি বলছে, uniform lighting may not reveal good contrast, hence predominant light to direction and less intense light in other direction or directions will present better contrast. তো আগেটা আমরা যেটা বললাম সেটা হচ্ছিল ডিফিউজ লাইট। তো সেটা ছিল হচ্ছে যদি আলো খুব বেশি বিচ্ছুরিত হচ্ছে তাহলে সেটা খুবই বেশি প্রেফার পাচ্ছে, কারণ একটা সোর্স থেকে আলো জায়গায় অনেক জায়গায় সোর্স থেকে আলো খুবই ভালো জিনিসপত্র বোঝা যাবে, ভালো পরিষ্কার দেখা যাবে। এখানে বলছে যে অভিন্ন আলো সেটা কিন্তু খুব ভালো বৈশাখ দৃশ্য কিন্তু প্রদান করতে পারে না, খুব ভালো কন্ট্রাস্ট নিয়ে আসতে পারে না। এটার জন্য যদি দুরকম আলো থাকে, যে একটা হচ্ছে খুবই প্রাবল্য জোর আলো যদি প্রিডমিনেন্ট লাইট হয় একটা ডিরেকশন থেকে আসছে, আর অন্য ডিরেকশন থেকে যদি একটু কম প্রাবল্য একটু কম জোরে যদি আলো থাকে, তাহলে সেক্ষেত্রে খুব ভালো বৈশাখ দৃশ্য প্রদান করতে পারে। টুইঙ্কলিং অর গ্লিস্টারিং লাইট ক্যান বি অ্যাপ্রিসিয়েটেড বাট নট ক্লিয়ার অ্যান্ড ড্যাজলিং লাইট। ঝিকিমিকি আলো কিংবা ঝিকিমিকি আলো যেটা খুব কম জোরে জ্বলে, সেটা কিন্তু আমরা ইউজ করতে পারি কোনো ক্ষেত্রে, কিন্তু কখনোই চোখের সামনে খুব বেশি জোর আলো, কোনো আলোর ঝলকানি বা আলোর চমকানি কিন্তু ব্যবহার করা উচিত নয়। গ্লেয়ার আর ড্যাজলিং কখনোই না, কারণ গ্লেয়ার হার্মস দ্য আই, চোখের পক্ষে খুবই ক্ষতিকারক, অ্যান্ড মে কজ ফ্যাটিগ, ক্লান্ত হয়ে যেতে পারে কিংবা আস্তে আস্তে চোখের জ্যোতি চলে যেতে পারে। তো ওয়ান ক্যান নট সি দ্য ডিটেলস ইন ক্লিয়ার, যদি ক্লিয়ার আলো থাকে তাহলে কিন্তু ডিটেলস কিন্তু কোনো মতেই ঠিক মতন দেখা যায় না। অল দ্য রুমস অফ এ রেসিডেন্সিয়াল হাউস এক্সেপ্ট স্টোর রুম নিড এ রিজনেবল অ্যামাউন্ট অফ ইলুমিনেশন বোথ ডে অ্যান্ড নাইট। একমাত্র শুধু স্টোর রুমটা বাদ দিয়ে একটা রেসিডেন্সিয়াল হাউসের অন্য আদার্স যে কটা রুম থাকবে সবেতেই কিন্তু তুলনামূলকভাবে কিছু পরিমাণ ইলুমিনেশনের প্রয়োজন সবসময় থেকে থাকে দিবারাত্র। স্টেয়ার্স or for that matter any other flight of steps must be well illuminated day and night to avoid confusion and accident. স্টেয়ার সিঁড়িতে অ্যাসেন্ড করবার জন্য বা ডিসেন্ড করবার জন্য বা যদি কোনো আদার্স কোনো ফ্লাইট অফ স্টেপস থাকছে, তো সেটা দিবারাত্র সবসময়তে যেন খুব ভালো আলোকিত ওটা হয়ে থাকে, ওয়েল ইলুমিনেটেড থাকে, যাতে কি কনফিউশন কোনো দ্বন্দ্ব ওখান থেকে এড়ানো যায়, কোনো হেজিটেশন যেন না থাকে, আর যেন এখানে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে, যেন কোনো দুর্ঘটনা না ঘটতে পারে। ড্রয়িং রুম অ্যান্ড কিচেন শুড বি ভেরি ওয়েল ইলুমিনেটেড। এ রিলেটিভলি লেস অ্যামাউন্ট অফ লাইট মে বি সাফিসিয়েন্ট ইন ডাইনিং রুম, বেডরুম অ্যান্ড টয়লেট। However, in the dressing room, light focusing arrangement should be provided about mirror to have a clear image revealing the true details. এটা কি বলতে চাইছে বিষয়বস্তুটা, ড্রয়িং রুম এবং কিচেন এগুলো সব সময়তেই খুব ভালো আলোকসজ্জার জন্য সজ্জিত হয়ে থাকে, ভেরি ওয়েল ইলুমিনেটেড। এবারে এর রিলেটিভলি লেস অ্যামাউন্ট অফ লাইট মে বি সাফিসিয়েন্ট ইন ডাইনিং রুম। ডাইনিং রুমে ড্রয়িং আর কিচেনের থেকে অল্প কম আলো যদি দেওয়া থাকছে আপেক্ষিকভাবে সেটা সাফিসিয়েন্ট নেওয়া যেতে পারে শুধু ডাইনিং রুম, তার সঙ্গে বেডরুম আর টয়লেটের ক্ষেত্রে। হাওয়েভার যদিও ড্রেসিং রুমে লাইট ফোকাসিং অ্যারেঞ্জমেন্টটা এরকমভাবে প্রদান করতে হবে যাতে কি যে মিররের ওপর যেটা ক্লিয়ার ইমেজ যেন পাওয়া যায়। আর কারণ ড্রেসিং রুমে কী থাকে, ওখানে সবাই ড্রেস আপ করে, তো সেই জন্য কি যে মিরর যখন কেউ তাকাবে কোনো মানুষ, তাহলে সে তার নিজের যে ইমেজ যাতে এখানে ঠিক মতন দেখতে পায়, তো সেরকমভাবে
অ্যারেঞ্জমেন্ট করতে হবে লাইট ফোকাসিং করার জন্য। লাইট ফোকাস করতে হবে, অ্যারেঞ্জমেন্ট থাকবে কোথায়? ড্রেসিং রুমে। এবার কি বলছে এখানে, এ স্ট্যান্ডার্ড ক্যান্ডেল এমিটস 4 লুমেন। একটা স্ট্যান্ডার্ড মোমবাতি, ভালো গুণমানের মোমবাতি 4 লুমেনের মতন আলো সে আলোকিত মানে দেয়। এবার এখানে লুমেন বলতে কি, লুমেন হচ্ছে যে লুমেনাস যে ইন্টেন্সিটি, সেখান থেকে লুমেন এসছে। তো আলো সোর্স থেকে যে আলোটা আসছে, সেই আলোটা আসার পরে সে যে সারফেসে হিট করছে নি, তারপরে কতটা জায়গা আলোকিত করছে সেটাকে লুমেন হিসেবে ধরা হচ্ছে। আর 1 লুমেন পার মিটার স্কোয়ারে সেটাকে বলা হচ্ছে 1 লাক্স লুমিনাস ইন্টেন্সিটি, যেটা এটা হচ্ছে এসআই সিস্টেমের এটা ইউনিট। যে 1 লুমেন আলো 1 স্কোয়ার মিটারে মানে যতটা আলোকিত করছে সেটাই হচ্ছে 1 লাক্স। A ventilation is replacement of straight warm and odorless air within the room with fresh, cold and odor-free air. এবার এখানে আসছে ভেন্টিলেশনের কথা। তো ভেন্টিলেশন কী কারণে দেওয়া হয় অ্যাকচুয়ালি, যে ওইখান থেকে গরম কোনো বাতাস ভেন্টিলেট হয়ে বেরোতে পারবে। যদি কোনো এয়ারের মধ্যে দুর্গন্ধ থাকছে তাহলে সেটা ওখান থেকে বেরোতে পারে, যেটা রুমের মধ্যে থাকবে। আর কী হয়, বাইরে থেকে ফ্রেশ, এটা কোল্ড নয় কুল হবে, কুল ঠান্ডা এবং গন্ধমুক্ত বাতাস যেন প্রবেশ করে বাড়ির মধ্যে। তো এখানে কী দিয়েছে, সাপ্লাইজ ফ্রেশ কুল এয়ার রিচ ইন অক্সিজেন, অক্সিজেনে পরিপূর্ণ ঠান্ডা বাতাস সাপ্লাই হয়, আসে বাইরে থেকে ভেন্টিলেশন থ্রু ভেতরে ঢোকে। ড্রাইভস আউট CO2 অ্যান্ড অডারাস গ্যাসেস, যেসব গ্যাসের গন্ধ থাকে কিংবা কোনো CO2 গ্যাস যেটা আমরা নিঃশ্বাস যখন ত্যাগ করছি তাহলে সেই গ্যাসগুলো বাইরে বার করে। রিডিউসেস হিউমিডিটি, আর্দ্রতা কমিয়ে দেয়। এক্সপেল স্মোক অ্যান্ড আদার গ্যাসেস অফ কম্বাসন, কোনো কিছু দাহ্য পদার্থ মানে জ্বলার পরে সেখান থেকে যে গ্যাসের উৎপন্ন হয় কিংবা যে ধোঁয়া, সেগুলোকেও ভেন্টিলেশন দিয়ে সেটা বেরিয়ে যায়, নির্গত হয়। প্রিজার্ভস হিট ব্যালেন্স অফ হিউম্যান বডি, হিউম্যান বডির যে হিট, যে তাপ, তো সেটাকে প্রিজার্ভ করে ধরে রাখতে সাহায্য করে ভেন্টিলেশন। এরপরে আসছে এক্সটেন্ট অফ ভেন্টিলেশন রিকোয়ার্ড ডিপেন্ডস অন, এবারে ভেন্টিলেশন আমরা কতদূর অবধি করতে পারি, কীভাবে সে ভেন্টিলেট আমরা কোথায় কোথায় প্রদান করব একটা রুমের মধ্যে কিংবা আউটার বলে বা ইনার বলে, সো সেটা ডিপেন্ড করছে এইসব জায়গাতে। সাধারণত আউটার বলে থাকে, ইনার বলে কোনো দিন ভেন্টিলেশন হয় না, বাইরের দিকেই থাকে। প্রথম কথা ক্লাইমেট, তারপর হচ্ছে পারপাস অফ দ্য রুম। তো এখানে এক এক করে দেখে নিই। চিল কোল্ড ক্লাইমেট ডাজ নট রিকোয়ার এনি এয়ার এক্সচেঞ্জেস, যদি খুবই চিল কোল্ড ক্লাইমেট থাকে, ঠান্ডা হাড় হিম করা যদি আবহাওয়া থাকছে, তাহলে সেখানে এয়ার এক্সচেঞ্জের কোনো প্রশ্নই নেই। হেন্স উইন্ডোজ আর কেপ্ট ক্লোজ ডিউরিং চিল উইন্টার নাইট, সেই জন্য কী হয়, চিল উইন্টার নাইট যতক্ষণ অবধি মানে রাত তো সবসময় জানলা বন্ধ থাকে। যদি খুব ভেরি হট ক্লাইমেট হয়ে থাকে, ইন ভেরি হট ক্লাইমেট আউটসাইড হট এয়ার, যদি সেটা গরম থাকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, যদি ওপরের যদি তাপ থাকছে, হট হচ্ছে এয়ারটা, তখন কী হচ্ছে, তখন দি হিউম্যান বডি টেম্পারেচার অফ দ্য ডে ইজ নেভার ওয়েলকাম টু গেট ইনটু দ্য রুম। হেন্স উইন্ডোজ আর কেপ্ট ক্লোজ ডিউরিং দ্য ডে টাইম ইন সামার। এবার 37 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরের যে হাওয়া, সেইটা কিন্তু হিউম্যান বডি টেম্পারেচার ঠিক মতন করে সহ্য করতে পারবে না, কারণ সেক্ষেত্রে ওই হাওয়াটা যদি ঘরের মধ্যে প্রবেশ করে তাহলে প্রচণ্ড কিন্তু অসুবিধা হবে, সেই জন্য ওই হাওয়াটাকে আটকাতে হবে, এটাকে ওয়েলকাম করা যাবে না। সেই জন্যে সামার মানে গ্রীষ্মকালে ডে টাইমে ওই উইন্ডোগুলো কিন্তু ক্লোজ করে রাখা হয়। ড্রাই হট ক্লাইমেট রিকোয়ার্স এয়ার এক্সচেঞ্জেস অনলি অ্যাট নাইট হোয়েন আউটডোর টেম্পারেচার ইজ লেস দ্যান হিউম্যান বডি টেম্পারেচার। যদি শুষ্ক গরম যদি তাপমাত্রা থাকছে ক্লাইমেট, রিকোয়ার্স কখন মানে এয়ার এক্সচেঞ্জ দরকার পড়ে, শুধু একমাত্র নাইটে। তাও আবার কখন, সেটা বলে দেওয়া হয়েছে এখানে, যে হিউম্যান বডি টেম্পারেচার থেকে আউটডোর টেম্পারেচার যদি কম থাকছে, তাপমাত্রা যদি কম থাকে, তখনই এয়ার এক্সচেঞ্জের প্রয়োজন পড়বে রাত্রিবেলা। ওয়ার্ম হিউমিড ক্লাইমেট রিকোয়ার্স ফ্রিকুয়েন্ট এয়ার চেঞ্জেস, যদি খুবই গরম তাপ রয়েছে, আর্দ্রতা রয়েছে, ঠিক আছে, সেরকম যদি ক্লাইমেট থাকে তাহলে সেই ক্ষেত্রে জানলা দরজা অল টাইম খোলা রাখা দরকার, তাতে কি খুব ফ্রিকুয়েন্টলি অনবরত এয়ার এক্সচেঞ্জের প্রয়োজন পড়বে। এবার আসছে কি পারপাস অফ দ্য রুম। এখানে কি বলছে, রেসিডেন্সিয়াল হাউস, রেসিডেন্সিয়াল অর্ডারাস রুমস অ্যাজ টয়লেট রিকোয়ারিং মিনিমাম 6 এয়ার চেঞ্জেস পার আওয়ার, প্রতি ঘন্টাতে 6 বার যেন অন্তত এয়ার চেঞ্জ হয়। সেটা কোন জায়গায়, টয়লেট, যেটা প্রচণ্ড দুর্গন্ধ ওই রুমে যাতে না ছড়িয়ে পড়ে কিংবা অন্য রুমে যাতে না চলে আসে। কিচেন হুইচ গিভস আউট স্টিম, ফিউমস, হিট অ্যান্ড অর্ডার requires a minimum of 6 air changes per hour when designed for 5 or less number of users.
যদি কিচেন রুম ডিজাইন করা হচ্ছে যেখানে 5 জন কিংবা তার কম ইউজারের জন্যে, তো সেই ক্ষেত্রে মিনিমাম 6 বার ঘন্টায় যেন এয়ার চেঞ্জ হয়। তাহলে সেই ক্ষেত্রে বাষ্প, কোনো ধোঁয়া, তাপ, কোনো গন্ধ সে কিচেন থেকে যাতে বেরোতে পারে, আর ফ্রেশ এয়ার যাতে প্রবেশ করতে পারে। অল আদার হ্যাবিটেবল রুমস ইনক্লুডিং বেডরুম অ্যান্ড ড্রয়িং রুম নিড এ মিনিমাম অফ 3 এয়ার চেঞ্জেস পার আওয়ার। এছাড়া বাদবাকি যে অন্যান্য যে রুমগুলো থাকছে, কিচেন আর টয়লেট, ল্যাবরেটরি, এগুলো বাদ দিয়ে পর বেডরুম, ড্রয়িং রুম সমেত সেটাতে ঘন্টাতে অন্তত 3 বার যেন এয়ার চেঞ্জ হয়। এগুলো সবই আমরা যেটা পড়ছি সেগুলো সবই হচ্ছে ভেন্টিলেশন রিগার্ডিং। এরপরে হচ্ছে কি পাবলিক বিল্ডিং, লেস দেন 1 এয়ার চেঞ্জ পার আওয়ার ইজ নো ভেন্টিলেশন অ্যাট অল। ঘন্টাতে একবার এয়ার চেঞ্জ লাগবে, মাস্ট প্রয়োজন। যদি একবার এয়ার চেঞ্জ না হচ্ছে তাহলে সেক্ষেত্রে ভেন্টিলেশন সেখানে কোনো কিছুই হচ্ছে না। লেস দেন 1 এয়ার চেঞ্জ পার আওয়ার ইজ নো ভেন্টিলেশন অ্যাট অল, মানে কি 1 ঘন্টারও ঘন্টায় যদি একবারও কম হয় তার মানে সেখানে কোনো ভেন্টিলেশনের কোনো কিছু কাজই হচ্ছে না। অন্তত মিনিমাম ঘন্টাতে একবার যেন চেঞ্জ হয়। ইন এ প্লেস হোয়ার নাইদার হিট নর এনি অফেন্সিভ অর্ডার্স আর গিভেন আউট অ্যাজ এ স্মল ক্লাসরুম অর এ স্মল অফিস রুম, এ মিনিমাম অফ 5 এয়ার চেঞ্জেস পার আওয়ার ইজ রিকোয়ার্ড। এবারে কোনো যদি স্থানের কথা বলছে যেরকম হয় সেখানে বেশি তাপ কোনো কিছু উৎপন্ন হচ্ছে না, বা সেখানে কোনো অফেন্সিভ, কোনো ফাউল, কোনো অর্ডার কিছু আসছে না, কোনো গন্ধ আসছে না, যেরকম কোনো ছোট ক্লাসরুম হোক বা কোনো ছোট অফিস রুম হোক, তো সেক্ষেত্রে কিন্তু মিনিমাম 1 ঘন্টায় 5 বার এয়ার চেঞ্জের প্রয়োজন পড়ে। এ কিচেন অফ এ রেস্টুরেন্ট needs a minimum of 12 air changes per hour. The ward of a hospital requires more than 12 air changes per hour. এবারে বলছে একটা রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে অবশ্যই কিচেন থাকবে, তো সেই রেস্টুরেন্টের কিচেনের জন্য ঘন্টাতে মিনিমাম 12 বার এয়ার চেঞ্জ করতে হবে। আর যদি কোনো হসপিটাল হয়, সেখানে হসপিটালে যদি কোনো ওয়ার্ড হয় তো সেখানে 1 ঘন্টায় 12 বার থেকেও বেশি যেন এয়ার চেঞ্জ হয়। It is a maximum of 60 air changes per hour in case of places which produces odorous gases or excessive quantities of heat. এর যেসব স্থানে খুব প্রচণ্ড পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে কিংবা হয়তো খুব প্রচণ্ড পরিমাণে অডারাস গ্যাস তৈরি হচ্ছে, গন্ধযুক্ত গ্যাস, তাহলে সেখানে ম্যাক্সিমাম 1 ঘন্টায় 60 বার এয়ার চেঞ্জ হবে। তার মানে কী হচ্ছে, মিনিটে একবার। More than 60 air changes per hour need high velocities of wind greater than 1.5 meter, which causes discomfort to the occupants of the room and hence is undesirable. এবারে ঘন্টায় যদি 60 বারেরও বেশি যদি এয়ার চেঞ্জের প্রয়োজন পড়ে তখন সেক্ষেত্রে হাই ভেলোসিটি উইন্ড ফ্যান লাগবে, যেটার হাইট থাকবে 1.5 মিটার থেকে বেশি। কিন্তু এইটা দিলে অসুবিধা কী হবে, যারা ওই রুমের বা বিল্ডিংয়ের যারা অকুপেন্ট থাকবে তাদের ক্ষেত্রে এটা খুবই আরামদায়ক জিনিসটা হবে না, আর সেই জন্য এটা কাম্যও নয়, এটা আনডিজারেবল। এবার এখানে একটা টেবিল করে দেওয়া রয়েছে, নাম্বার অফ অকুপেন্টস অ্যান্ড দ্য নেচার অফ অকুপেন্সি। মোর ইজ দ্য নাম্বার অফ অকুপেন্ট অফ দ্য রুম, মোর ভেন্টিলেশন ইজ রিকোয়ার্ড। একটা রুমের মধ্যে যদি অনেক মানুষ যদি একসঙ্গে থাকছেন, তাহলে সেক্ষেত্রে সেই রুমের ভেন্টিলেশনটা আরও বেশি প্রয়োজন। প্রথম কথা কী দিয়েছে, সিনেমা থিয়েটার। তো এখানে কীরকম বলছে, স্টিল ওয়াচিং উইথ নো অ্যাক্টিভিটি। এখানে কি সিনেমা থিয়েটারে কী হয়, চুপচাপ বসে সবাই সিনেমা দেখে কিন্তু কোনো অ্যাক্টিভিটি, আদার্স কোনো কাজ হয় না। সেখানে কীরকম দরকার, ভেন্টিলেশন, এয়ার, এটা কিসে দিয়েছে, মিটার কিউব পার আওয়ার পার পারসন, সেটা কত দিয়েছে, 8.5। 1 ঘন্টায় একটা মানুষ, তার জন্য কত, 8.5 মিটার কিউব যেন এয়ার ভেন্টিলেট হয়। ভলিউম, অফিস যেখানে অল্প স্বল্প যেখানে ফিজিক্যাল অ্যাকশন হচ্ছে সেখানে কত, 17 মিটার কিউব ভেন্টিলেটেড এয়ার প্রয়োজন, ভেন্টিলেট হওয়া প্রয়োজন পার আওয়ার পার পারসন। ইন কেস অফ রেস্টুরেন্ট কত, যেখানে হট অ্যান্ড অর্ডারাস প্রোডাক্টস যেখানে তৈরি হচ্ছে, খাবারের গন্ধ, সুগন্ধ, খুব গরম, তাপ, হিট, সেখানে পার পার্সনের জন্য কত, 25 মিটার কিউব পার আওয়ার। ইন কেস অফ বার, পানশালা যদি বলা হয়, তাহলে যেখানে কোয়াইট অর্ডারাস প্রোডাক্ট যেখানে থাকছে সেখানে কত, পার আওয়ার পার পার্সন 35 মিটার কিউব এয়ার ভেন্টিলেশন প্রয়োজন। জিমনাসিয়াম, যেখানে শরীরের উপর প্রচণ্ড পরিমাণে স্ট্রেন হয়, প্রচণ্ড পরিমাণে হিট উৎপন্ন হয়, ঘাম ঝরে, শরীর থেকে গন্ধ বেরোয়, এক্সকিউটেড হয়ে যায়, একদম এক্সস্টেড হয়ে যায়, সেখানে কত প্রয়োজন, ভেন্টিলেটেড এয়ার কত, 85 মিটার কিউব পার আওয়ার পার পার্সন। এবার আসছে কি আমাদের টাইপ অফ ভেন্টিলেশন।
তো এতক্ষণ ভেন্টিলেশন সম্বন্ধে কী জিনিস সেটা জানলাম, কোথায় কীরকম কত অকুপেন্ট, কত নেচার অফ অকুপেন্সি হলে ভেন্টিলেশন কতটা প্রয়োজন কী জানলাম, আর পাবলিক বিল্ডিংয়ে কীরকম প্রয়োজন আর রেসিডেন্সিয়াল হাউসে কীরকম প্রয়োজন আমরা সেটা জানলাম। এবার আমরা দেখে নিই যে ভেন্টিলেশনের প্রকার কী। এক হচ্ছে ন্যাচারাল ভেন্টিলেশন আর দুই হচ্ছে কি মেকানিক্যাল ভেন্টিলেশন, মানে এক হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কি যান্ত্রিক। তো ন্যাচারাল ভেন্টিলেশনটা কি? It is the controlling of the movement of air within a room by providing openings as windows, ventilators and louvers in the walls. দেওয়ালে উইন্ডো দিলাম, ভেন্টিলেটর দিলাম, লুভার্ড উইন্ডো। তো এটার সাহায্যে কী করলাম, এয়ারের মুভমেন্টটাকে আমরা কন্ট্রোল করতে পারছি একটা রুমের মধ্যে, যেটা হচ্ছে ন্যাচারাল ভেন্টিলেশন। স্যার কী বলছে, এ সিঙ্গেল উইন্ডো, তার সাইজটা যেরকমই হোক না কেন, মানে ইরেসপেক্টিভ অফ ইস সাইজ ইন এ ওয়াল রেয়ারলি সার্ভস দ্য পারপাস অফ ভেন্টিলেশন আনলেস দ্য ডোর অফ দ্য রুম ইজ অলসো কেপ্ট ওপেন। দেয়ারফর ফর এফেক্টিভ ভেন্টিলেশন এ মিনিমাম 2 উইন্ডোজ টু ডিফারেন্ট ওয়ালস ইজ এ মাস্ট। একটা রুমের মধ্যে যদি শুধু একটা উইন্ডো থাকে, তো সাইজটা যেরকমই হোক না কেন, ছোটো হোক চাই বড়ো হোক, একটা দেওয়ালে যে একটা উইন্ডো থাকবে সিঙ্গেল উইন্ডো, তাহলে কিন্তু সেটা ভেন্টিলেশনের যে পারপাসটা সেটা কিন্তু ঠিক মতন সার্ভ করে না। তার কারণটা কি? কারণ যতক্ষণ না একটা ডোর ঠিক ওইখানটায় থাকছে, কারণ ডোরটা থাকা হচ্ছে খুবই প্রয়োজনীয় ব্যাপার। কারণ ডোর যদি থাকে তাহলে সে ডোরের থ্রুই কিন্তু, আর যে একদিক দিয়ে যদি উইন্ডো মানে যদি ওপেন থাকছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, তাহলে উইন্ডো দিয়ে যদি এয়ারটা প্রবেশ করে তাহলে সেটা ডোর দিয়ে বেরোবে, আর যদি ডোর দিয়ে প্রবেশ করে তাহলে সেটা উইন্ডো দিয়ে বেরোবে। অতএব কি, একটা উইন্ডোতে কোনো কাজ হবে না। যদি একটা উইন্ডো থাকে তাহলে সেখানে একটা ডোরের প্রয়োজন, আর যদি ডোর না থাকে তাহলে কমপক্ষে ওইখানে বায়ু চলাচল করার জন্য, ভেন্টিলেশন হওয়ার জন্য দুটো উইন্ডো মিনিমাম লাগবে, দুটো ডিফারেন্ট ওয়ালে ফেস টু ফেস। এবার হচ্ছে কি উইডথ অফ উইন্ডো। ইন জেনারেল সাধারণত মোর ইজ দ্য উইন্ডো এরিয়া, মোর ইজ দ্য ভেন্টিলেশন। যত বেশি উইন্ডো এরিয়া হবে তত বেশি কিন্তু ভেন্টিলেশন হবে। But when the total width of windows exceeds 66.67% of the total length of the wall, any further increase has little influence on ventilation. কিন্তু যদি টোটাল উইন্ডোর যা উইডথ চওড়াটা, সেটা টোটাল যে লেন্থ থাকছে তার মানে 66.67% যদি এক্সিড করে যাচ্ছে, যদি বেড়ে যাচ্ছে, তখন ভেন্টিলেশনের ওপর কিন্তু অল্প কিছু হলেও একটু প্রভাব পড়তে পারে। উইন্ডো এরিয়া শুড বি মিনিমাম অফ 10% অফ ফ্লোর এরিয়া। যতটা ফ্লোর এরিয়া থাকবে তার 10% হবে হচ্ছে আমার উইন্ডো এরিয়া ফর এনি হ্যাবিটেবল রুম, বসবাস যে রুমে করা হয় সেই রুমের জন্য। এবারে কি বেড আর ড্রয়িং রুমের জন্য কীরকম হয়, 15% থেকে 20% প্রেফার্ড ফর বেডরুম অ্যান্ড ড্রয়িং রুম। এ ভ্যালু গ্রেটার দ্যান 25% ডাজ নট ইনক্রিজ ভেন্টিলেশন মাচ। একটা মানে 25%-এর বেশি যদি আমরা মানে উইন্ডো সাইজ কিছু করছি, তাহলে তার মানে কিন্তু এইটাই নয় যে ভেন্টিলেশনটা বাড়াবে। তার মানে আমাদেরকে থাকতে হবে 25%-এর মধ্যেই, খুব বেশি কিন্তু ভেন্টিলেশন বাড়ায় না। অতএব 20% ঠিক আছে, 25% তার বেশি যেন না হয়। এ মিনিমাম সিল লেভেল অফ 0.9 মিটার্স প্রেফার্ড ফর প্রাইভেসি অ্যাজ ওয়েল অ্যাজ এফেক্টিভ ভেন্টিলেশন। উইন্ডো টপ লেভেল অ্যাট মোর দ্যান 2 মিটার may not serve any useful purpose except where the headroom is more than 3.5 meter. উইন্ডোর যে সিল লেভেল হয়, সেই সিল লেভেলটা থাকতে হবে কত, 0.9 মিটার, প্রাইভেসিকে বজায় রাখার জন্য, প্লাস যাতে এফেক্টিভ ভেন্টিলেশন হয়। এবার উইন্ডোর টপ লেভেলটা যদি 2 মিটার থেকে বেশি উপরে থাকে, তাহলে সেটা কিন্তু খুব মানে ইউজফুল পারপাস, উদ্দেশ্যপূর্ণ হিসাবে কিন্তু সেটাকে ব্যবহার করা যাবে না ফর ভেন্টিলেশন। ব্যতিক্রম কোথায়, যদি হেডরুমটা যদি 3.5 মিটার থেকে বেশি হয় তখন হয়তো করা গেল 2 মিটারের ওপরে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু নর্মালি এটা করার কোনো প্রয়োজন নেই। এবার হচ্ছে কতগুলো উইন্ডো প্রয়োজন, নাম্বার অফ উইন্ডোজ। এ ওয়াইডার উইন্ডো ইজ প্রেফার্ড টু 2 or more ন্যারোয়ার উইন্ডোজ অন দ্য সেম ওয়াল। একটা ওয়াইডার উইন্ডো খুব বেশি প্রেফারেন্স দেওয়া হয় কার থেকে, যদি দুটো বা তার বেশি যদি সরু সরু উইন্ডো একটা ওয়ালে দেওয়া হয়, একটা সেম ওয়ালে যদি সেখানে দুটো উইন্ডো দিচ্ছি, দুটো খুব সরু সরু উইন্ডো দেওয়া হয়েছে, তার জায়গায় দুটোকে মিলে যদি একটা যদি চওড়া জানলা দেওয়া হয় তাহলে সেটা খুবই সুবিধা হয়। At least 2 windows on the opposite walls serve effective ventilation and windows on adjacent walls is the next preference. দুটো পরস্পর মুখোমুখি যে দেওয়াল থাকবে অপোজিট ওয়াল, সে দুটো ওয়ালে
যদি দুটো উইন্ডো বসানো যায় তাহলে বায়ু চলাচল খুব ভালো উপকারীভাবে মানে খুব কার্যকারিতা হবে বায়ু চলাচল করার জন্য। আর তার আশেপাশে যে অ্যাডজেসেন্ট ওয়াল থাকে তাহলে সেটা হবে তার নেক্সট প্রেফারেন্স। তো প্রথমেতে কী করতে হবে যে দুটো অপোজিট ওয়ালে দুটো যেন উইন্ডো অবশ্যই থাকে। এ স্মল উইন্ডো, সেটাকে কী বলা হচ্ছে, ভেন্টিলেটর অর ওপেনিং ইজ প্রোভাইডেড জাস্ট বিলো দ্য রুফ স্ল্যাব অফ ওয়ালস টু এক্সপেল হট এয়ার অ্যাকুমুলেটেড। এবারে গরম বাতাস কী হয়, গরম বাতাস হালকা হয়ে ওপর দিকে উঠে যায়, সিলিংয়ের কাছে গিয়ে পৌঁছে যায়। আর ঠান্ডা বাতাস ভারী, তাই নিচের দিকে থাকে। তো এই গরম বাতাসকে যাতে রুমের বাইরে বার করানো যায় সেই জন্য ছোটো ছোটো ওপেনিং করা থাকে বায়ু চলাচল করার জন্য, যেগুলোকে বলা হয় ভেন্টিলেটর, সেটা ছোটো উইন্ডো বলা হয়। তো সেটা কোথায় হয়, ঠিক যে রুফ স্ল্যাব থাকে রুফ স্ল্যাবের তলাতেই এটা বানানো হয়। এর ফলে কী হয়, হট এয়ার ওইটা দিয়ে বেরোতে পারে। তো এরপরে আসছে কি যে অপারেটিং ফোর্সেস ইন ন্যাচারাল ভেন্টিলেশন। তো এখানে কি কি রয়েছে, এখানে রয়েছে হচ্ছে উইন্ড এফেক্ট, তারপর রয়েছে স্ট্যাক এফেক্ট, তারপর রয়েছে স্ট্যাক এফেক্ট ইনক্রিজেস, এটা একটা ফিগার দিয়ে বোঝানো আছে। তারপরে মেকানিক্যাল ভেন্টিলেশন। তো আমরা আজকে এই উইন্ড এফেক্টটা অবধি পড়ব, তারপরে স্ট্যাক এফেক্টটা আমরা আবার আগামীকাল এটা শুরু করব। স্ট্যাক এফেক্টের কি ইনক্রিজ, তো আজকে আপাতত আমরা উইন্ড এফেক্টটা নিয়ে অবধি পড়ে নিই। তো কী বলছে উইন্ড এফেক্টে, এখানে ফিগার দিয়ে একটা বোঝানো আছে যে এদিকে অ্যারোটা করা আছে লেফট থেকে রাইটের দিকে। বলছে উইন্ড ফ্লোজ ফ্রম এ হায়ার প্রেশার টু এ লোয়ার প্রেশার। বাতাস সবসময় হাই প্রেশার থেকে লো প্রেশার দিকে ছুটে আসে, সবসময় রান করে, মানে বয়, হাওয়া বয়। ইট এক্সার্টস পজিটিভ প্রেশার অন দ্য উইন্ডওয়ার্ড ফেস অ্যান্ড সাকশন অন দ্য লিওয়ার্ড ফেস। যেদিকে বাতাস আসছে ধাক্কা খাচ্ছে উইন্ডওয়ার্ড, সেই দিকে পজিটিভ প্রেশার প্রভাব ফেলছে, পজিটিভ প্রেশার আসছে ওইদিকে। আর লিওয়ার্ড যেদিকে কম সেদিকটা কি সাকশন, মানে ওইদিকে হাওয়াটাকে টানে। সাকশন করা কি মানে কি, শোষণ করা, টেনে নেওয়া। লিওয়ার্ড ফেস, যেরকম বৃষ্টিপাতের সময় কী হয়, মানে যদি কোনো উঁচু হিল থাকে তাহলে যে একদিকে বৃষ্টিপাত হয় একদিকে বৃষ্টিপাত হয় না। তাহলে উইন্ডওয়ার্ড যেদিকে বাতাস এসে ধাক্কা খেলে ওদিকটা উইন্ডওয়ার্ড, আর উল্টো দিকটা কী হয় সেটা যে লিওয়ার্ড, কারণ যেদিকে বৃষ্টিপাত হচ্ছে না ওইদিকে খরা, এদিকে বৃষ্টি, ঠিক সেরকম জিনিস। পজিটিভ প্রেশার দিচ্ছে উইন্ডওয়ার্ডের দিকে, আর লিওয়ার্ড ফেস যেদিকে তার পিছন দিকটাতে ওইদিকে সাকশন হয়। এবার কী বলছে, ন্যারো উইন্ডো ওপেনিংস অন দ্য উইন্ডওয়ার্ড সাইড অ্যান্ড ব্রডার ওয়ান্স অন দ্য লিওয়ার্ড সাইড কজ গুড এয়ার ফ্লোজ ইন্টু দ্য রুম অ্যান্ড কিপস ইট কুল। ন্যারো উইন্ডো ওপেনিং, যদি সরু উইন্ডোর ওপেনিং থাকে সেটা হচ্ছে উইন্ডওয়ার্ড সাইডে, মানে হাই প্রেশার থেকে লো প্রেশার যেদিকে ছুটে আসছে, যদি এরকম সিস্টেম করা হয়ে থাকে, আর চড়া ব্রডার ওয়ান যদি লিওয়ার্ড সাইডে থাকে, তো সেক্ষেত্রে কী হয়, এয়ার ফ্লোটা খুব ভালো হয়, রুমের মধ্যেও ভালো এয়ার ফ্লো হয়, আর রুমটা কি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে। এখানে কি বলছে, চেঞ্জ অফ ডিরেকশন রিডিউসেস দ্য ভেলোসিটি অফ ফ্লো অফ এয়ার। যদি ডিরেকশন আমরা যদি চেঞ্জ করি, যদি উইন্ডোর ডিরেকশন যদি চেঞ্জ করে দেওয়া হয়, যদি উইন্ডো ওরিয়েন্টেশন যদি পাল্টি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, বাতাসের যে চলাচল, বাতাস যে বয়ে চলেছে তার যে ভেলোসিটিটা কিন্তু কম হবে। আর বাতাসকে যদি আমরা রোধ করে দিই, যদি ঠান্ডা বাতাসকে যদি আমরা প্রবেশ করতে না দিই, তখন সেক্ষেত্রে কী হবে, সবথেকে বড় যে প্রবলেম দেখা দেবে সেটা হচ্ছে যে রুমটা হিট থাকবে। আর রুম যদি হিট থাকে তাহলে রুমের যারা অকুপেন্ট থাকবে তারা কিন্তু ভালো মতন কোনো কিছু জিনিস মানে ঠিক মতন তারা বসবাস করতে পারবে না। এটা একটা সবথেকে কিন্তু বড় একটা প্রবলেম দেখা দেবে, ঠিক না? তো এখানে লিওয়ার্ড বলতে জিনিসটা যেটা বোঝাচ্ছে, যেটাকে বলা হচ্ছে যে বায়ু প্রবাহ থেকে সুরক্ষিত দিক যেটা অবস্থিত, মানে তার মানে কী হচ্ছে, বায়ু প্রবাহ তো ওই দিকে হচ্ছে না, ওইদিকে তো এসে পরে প্রেশার কিছু ধাক্কা খাচ্ছে না, প্রেশারটা কোন দিকে পড়ছে, উইন্ডওয়ার্ড প্রেশার, যেটা বায়ুর দিকে যেটা আসছে, মানে যেটা মুখটাতে পড়ছে, আর এটা তার ঠিক তার পিছন দিকে এইটা থাকছে। তো ঠিক আছে, আজকে এই অবধি রইলো। তো আজকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে অপারেটিং ফোর্সেস ইন ন্যাচারাল ভেন্টিলেশন, উইন্ড এফেক্ট অবধি পড়লাম। আগামীকাল আমরা মেকানিক্যাল ভেন্টিলেশন, স্ট্যাক এফেক্ট এগুলো পড়ব। তো আগে কী জানলাম, তার আগে জানলাম ন্যাচারাল ভেন্টিলেশন কী জিনিস, টাইপস অফ ভেন্টিলেশন, তারপরে অকুপেন্টস অনুযায়ী হচ্ছে কীরকম ভেন্টিলেশন প্রয়োজন, পার আওয়ার, পার পারসন, ভেন্টিলেশন কোথায় কী তার পারপাস, রেসিডেন্সিয়াল, পাবলিক বিল্ডিংস, তারপরে ডে লাইট ফ্যাক্টর কী জিনিস, লাইটিং কী মানে প্রভাব ফেলে, উইন্ডোজের ওরিয়েন্টেশন, সার্কুলেশন। তো এগুলো আজকে এটা পড়লাম। তো আশা করছি যে আজকে আমরা যেখান থেকে ক্লাসটা শুরু করলাম সেটা হচ্ছে নাম্বার 6 থেকে গ্রুপিং থেকে। তো তার আগে অবধি আমরা পড়েছিলাম হচ্ছে নাম্বার 5, যেটা রুমিনেন্স ছিল। তো আশা করছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারবে।
তোমাদের যে টেক্সট বইটা থাকবে সেটা তোমরা অবশ্যই ফলো করবে। নেক্সট দিনে আবার আমি এই টপিকটা নিয়ে পরে আমি উপস্থিত হবো, আরও বাদবাকিটা পড়ে আমরা জানবো যে কী কী জিনিস এখানে বলতে চেয়েছে। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।